দেখো সামনে ডাব্লিউবি পরীক্ষা আছে এবং ডাব্লিউবি পরীক্ষাতে অনুপাত সমানুপাত থেকে 3-4টে প্রশ্ন এসেই থাকে। সুতরাং তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং আমার চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, যাতে সহজ সহজ অঙ্কের সমাধানের টিপস পেতে পারো এবং পরীক্ষাতে খুব সহজেই এবং অল্প সময়ে অঙ্কগুলো তোমরা যথাযথভাবে করে আসতে পারো। তার জন্য যতটা পারি আমি সাহায্য করব। দেখো আজ অঙ্কটা যেটা লেখা আছে, কি বলা আছে, a 2/3 সমান b এর 75% সমান c এর 0.6 হলে a/b/c সমান কত। এই অঙ্কটা খুব সহজেই করতে গেলে এর যেহেতু ভগ্নাংশ আছে, এই 75%কে এবং 0.6কে এগুলোকে আমরা ভগ্নাংশ করে নেব। কী করে করব, a 2/3 আছে মানে a গুণিত 2/3 সমান b এর 75%, b গুণিত 75%কে ভগ্নাংশ করলে 75 এর 100 সমান c গুণিত 0.6কে যদি ভগ্নাংশ করি কী হবে, 6 এর 10 হবে। তো এরপর যেগুলো কাটাকাটি হবে করে নেবো। এটা 25 দিয়ে কাটবে, 25 3 75, 25 4 100। এটা 2 দিয়ে কাটাকাটি হবে, 2 3 6, 2 5 10। এরপর a/b/c করার সময় কি করতে হবে, a/b/c করার সময় যে ভগ্নাংশগুলো আমরা এখানে পেয়েছি ওইগুলোকে আমরা উল্টিয়ে লিখবো, তাহলেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। ওইটুকু মনে রাখতে হবে যে প্রত্যেকটাকে আমরা প্রথমে ভগ্নাংশ করলাম, ভগ্নাংশ করার পর কী করব, যখন অনুপাত করব a/b/c তখন প্রত্যেকটা প্রাপ্ত ভগ্নাংশকে, যে ভগ্নাংশগুলো আমরা পেয়েছি সেগুলো কী করব, উল্টিয়ে লিখব। লবটাকে হর করব, হরটাকে লব করব। প্রথমে ভগ্নাংশটা কত আছে, 2/3, এটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে কি হবে, 2/3কে উল্টিয়ে লিখলে হবে 3/2, লবটা চলে গেল হরে, হরটা চলে এলো রবে। এইখানে আছে কি 3/4, 3/4কে যদি উল্টিয়ে লিখি কী হবে, 4/3। এইখানে আছে 3/5, এটাকে উল্টিয়ে লিখলে কী হবে, 5/3। এরপর নিচে যে a/b/c পেয়ে গেলাম আমরা ভগ্নাংশ রাখার। এবারে এই ভগ্নাংশগুলোকে সরল অনুপাত করতে হবে। ভগ্নাংশগুলোকে সরল অনুপাত করতে গেলে কী করতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে যে হর আছে সে হরগুলো লসাগু করে লসাগু দিয়ে সবগুলোকেই গুণ করব। তাহলে এখানে কী কী আছে, 2 3 এবং 3 আছে। 2 3 এবং 3-এর লসাগু কত হবে, 6। সবগুলোকে 6 দিয়ে গুণ করে দাও। 2/3 গুণিত 6, 4/3 গুণিত 6, 5/3 গুণিত 6। কাটাকাটি করে নেব। 2 3 6, 3 2 6, 3 2 6 গুণ করে নাও, হয়ে গেল। 3 3 9, 4 2 8, 5 2 10। দেখো এই অঙ্কটাতে বলা আছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সা কোটি আছে। এইরকম টাকা পয়সার অঙ্ক পরীক্ষাতে আসেই আসে, প্রায় পরীক্ষাতে একটা দুটো থাকেই। এগুলো একদম সহজভাবে করার একটা উপায় আছে। এই যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটার এইখানটায় ভালো করে লক্ষ্য করতে, অনুপাতটা কিসের অনুপাত দেওয়া আছে, তাদের সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাত মানে কি, তার মানে হচ্ছে 1 টাকা আছে 2টি, 50 পয়সা আছে 3টি, 25 পয়সা আছে 4টি। তার হয়ে উত্তরটা বের করতে বলছে 50 পয়সা কোটি আছে। তাহলে 1 টাকা হচ্ছে কোটি, 2টি, 50 পয়সা হচ্ছে কোটি, 3টি, 25 পয়সা হচ্ছে কোটি, 4টি। সংখ্যার অনুপাত মানে এটা হচ্ছে টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমরা যদি 1 টাকা 2টি থাকে তাহলে আমাদের কি হবে, 1 টাকার মুদ্রা 2টি, 1 টাকার মুদ্রা 2টি। এই যে বলেছে সংখ্যার অনুপাত 2:3:4, তার মানে 1 টাকার মুদ্রা আছে 2টি। 2টি 1 টাকার মুদ্রা মানে কত পয়সা হবে, 2 টাকা হয়। 2টি 1 টাকার মুদ্রা মানে 2 টাকা, 2 টাকা সমান 200 পয়সা। ওটা বুঝতে পারলে তো, 2টি 1 টাকার মুদ্রা এটা আছে, 2টি 1 টাকার মুদ্রা মানে 200 পয়সা। এরপর আছে 50 পয়সা। 50 পয়সার মুদ্রা এই অনুপাতগুলোতে কটি আছে, 3টি। তাহলে 50 পয়সার মুদ্রা 3টি যদি থাকে, 3টি 50 পয়সা থাকলে কত পয়সা হবে,
150 পয়সা হবে তো, 50 তিনে 150 পয়সা। এবং 25 পয়সার মুদ্রা কটি আছে? 4টি। তাহলে 25 পয়সার মুদ্রা 4টি যদি থাকে তাহলে কত পয়সা হবে? 25 পয়সার মুদ্রা 4টি থাকলে হচ্ছে 100 পয়সা ওঠে। তাহলে এই যে অনুপাতটা হলো 2:3:4, তাতে 1 টাকা আছে 2টি, 50 পয়সা আছে 3টি, 25 পয়সা আছে 4টি। তাহলে 2টি 1 টাকা, 3টি 50 পয়সা এবং 4টি 25 পয়সায় মোট আমরা কত পাচ্ছি পয়সা? 450 পয়সা পেলাম। এই 450 পয়সা পেলাম। এই 450 পয়সার মধ্যে আমাদের উত্তরটা বের করতে বলেছে কি 50 পয়সা কটি আছে। তো 450 পয়সার মধ্যে 50 পয়সার মুদ্রা কটি আছে? 3টি আছে। তাহলে 1800 টাকা দেওয়া আছে। এই 1800 টাকাটাকে যদি পয়সা করি, 450 পয়সায় কী পেলাম? 50 পয়সার মুদ্রা আছে 3টি মোটে তো। তাহলে 1800 180 টাকা, 180 টাকা মানে 180-র উপর 2টা শূন্য, এই পয়সা। এই পয়সাটাতে তাহলে 50 পয়সা কটি থাকবে? 3/450 ইন্টু 18,000। 0 0 কেটে দিলাম, 3 15 45, 15 কে 15, 15 দুগুণে 30, 120টি। পুরো অঙ্কটা করতে হয়তো 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে। একদম কি বললাম, তাদের সংখ্যার অনুপাত। এইখানটা আগে দেখবো অনুপাতের কাজটা, অনুপাতটা কিসের অনুপাত দেওয়া আছে, কি অনুপাত দেওয়া আছে? তাদের সংখ্যার অনুপাত। তাহলে যে টাকাগুলো আছে বা যে পয়সাগুলো আছে সেইগুলো এত পরিমাণ ধরে নিলাম, এতটি সংখ্যা। তার মানে 2টি 1 টাকা, 2টি 1 টাকা মানে হবে 200 পয়সা, 3টি 50 পয়সা মানে হবে 150 পয়সা, 4টি 25 পয়সা মানে হবে 100 পয়সা। সবগুলো যদি যোগ করি কত হচ্ছে? 450 পয়সা। এই 450 পয়সার মধ্যে 50 পয়সার মুদ্রা কটি পাচ্ছি? 3টি। তাহলে ওই যে আমাদের বলেছিল 180 টাকা, 180 টাকাটাকে পয়সা করে নিলাম, 18,000 পয়সা। 18,000 পয়সার মধ্যে কটি 50 পয়সা হলো? 120টি। এটাও টাকা পয়সারই একটা অঙ্ক, কিন্তু আগের অঙ্কটা ঠিক অপোজিট টাইপের অঙ্ক। আগের অঙ্কটাতে কি দেওয়া ছিল? তাদের সংখ্যার অনুপাত দেওয়া ছিল। এই অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রা কটি দেওয়া আছে। আগের অঙ্কটাতে দেওয়া ছিল সংখ্যার অনুপাত, এইটাতে দেওয়া আছে মূল্যের অনুপাত। মূল্য মানে 1 টাকা যতগুলো আছে তাদের মূল্য হচ্ছে 13 টাকা, 50 পয়সা যতগুলো আছে তাদের মূল্য হচ্ছে 11 টাকা, 25 পয়সা যতগুলো আছে তাদের মূল্য হচ্ছে 7 টাকা। এইটার আগে একটু জিনিস বুঝতে হবে যে 1 টাকা করতে গেলে 1 টাকা করতে গেলে কটি 1 টাকার দরকার, কটি 50 পয়সার দরকার, কটি 25 পয়সার দরকার। 1 টাকা করতে গেলে একটি 1 টাকার দরকার, 50 পয়সার কটি দরকার? 2টি দরকার, 25 পয়সা কটি দরকার? 4টি দরকার। তাহলে এই যে মূল্যের অনুপাত দেওয়া আছে 13 টাকা, এই যে 13, এই 13টা কিসের জন্য আছে? 1 টাকার জন্য আছে 13 টাকা। তাহলে 13 টাকাতে 1 টাকার মুদ্রা সমান 13 টাকাতে 1 টাকার মুদ্রা কটি দরকার হবে? 13 টাকাতে 1 টাকার মুদ্রা হবে 13টি। হবে তো? 13 কে 13 মানে 13টি হবে। এরপরে 50 পয়সা দিয়ে কত টাকা আছে? 11 টাকা। তাহলে 11 টাকাতে 50 পয়সার মুদ্রা, 1 টাকাতে কটি 50 পয়সার মুদ্রা লাগে? 2টি। তাহলে 11 টাকা করতে 50 পয়সার মুদ্রা কটি লাগবে? 11 দুগুণে 22টি। 25 পয়সার মুদ্রাতে কত টাকা আছে? 7 টাকা আছে। তাহলে 7 টাকাতে 25 পয়সার মুদ্রা কটি থাকবে? 1 টাকাতে 25 পয়সার মুদ্রা কটি থাকে? 7। 1 টাকাতে 25 পয়সার মুদ্রা থাকে 4টি। তাহলে 7 টাকাতে 25 পয়সার মুদ্রা কটি থাকবে? 28টি থাকবে তো। তাহলে মোট মুদ্রা আমরা কটি পেলাম? মোট মুদ্রা পেলাম 3 2 5 আর 8
13 3 হাত থেকে 1 2 2 4 5 রেখে 6 63টি মোট মুদ্রা পেলাম। এরপর দেখবো আমরা উত্তরটা কি বের করতে বলছে। 50 পয়সার মুদ্রা কটি আছে? এই যে 63টি মোট মুদ্রা পেলাম, তার মধ্যে 63টি যে মুদ্রা পেলাম তার মধ্যে 50 পয়সার মুদ্রা কটি আছে? 22টি। 63তে 50 পয়সার মুদ্রা আছে 22টি। আর এইখানে বলেছে কটি? 378টি। তাহলে 378টিতে 50 পয়সার মুদ্রা কটি থাকবে? 22 ডিভাইডেড বাই 63 ইন্টু 378। 6 দিয়ে কেটে যাবে, 6 6 দুগুণে 12 2 হাত থেকে 1 দুগুণে 12 কে 13 132টি। একদম সহজ নিয়মেই পেয়ে গেলাম যে মূল্যের অনুপাত দেওয়া থাকলে কটি সংখ্যা আছে বের করতে গেলে এই নিয়মটা ফলো করতে হবে। কী করতে হবে? প্রথমে আমরা দেখবো এই অনুপাতটি কী কী আছে। 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। 1 টাকা দিয়ে যতগুলো মুদ্রা আছে তাদের মূল্য হচ্ছে 13 টাকা। তাহলে 13 টাকা করতে গেলে 1 টাকার মুদ্রা কটি দরকার হবে? 13টি। 50 পয়সার যতগুলি মুদ্রা আছে তাদের মূল্য হচ্ছে 11 টাকা। তাহলে 11 টাকা করতে কটি 50 পয়সা লাগবে? 1 টাকা করতে 2টি লাগে, 2টি 50 পয়সা 1 টাকা হয়। তাহলে 11 টাকাতে হবে 22টি 50 পয়সা। এবং 25 পয়সার যে মুদ্রাগুলি আছে তাদের মূল্য 7 টাকা। তাহলে 1 টাকা করতে কটি 25 পয়সার প্রয়োজন হয়? 25টি। 25 পয়সার প্রয়োজন হয় 4টি। তাহলে 7 টাকা করতে কটি 25 পয়সা লাগবে? 7 4 28টি। তাহলে পেয়ে গেলাম আমরা মোট কটি মুদ্রা? 63টি। এই মোট 63টি মুদ্রার মধ্যে 50 পয়সার মুদ্রা কটি পেলাম? 22টি। 63তে হচ্ছে 22, একে কত আর 378 কত? দেখো এরপর যে অঙ্কটা করব এটাতে এমনিতে সাধারণভাবে মনে হতে পারে যে খুব একটা জটিল অঙ্ক, কিন্তু একদম সহজভাবে করা যায়। ও একটু দেখো লক্ষ্য করে, তোমরাও সহজে আশা করি বুঝতে পারবে। কি বলেছে অঙ্কটাতে? অঙ্কটাতে বলেছে চাল এবং গমের দামের অনুপাত 2:3। চালের দাম 2:5 এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেল। বৃদ্ধির পর চাল ও গমের দামের অনুপাত কী হবে? চাল এবং গমের দামের অনুপাত 2:3, তার মানে হচ্ছে এর অর্থটা কি? এর অর্থটা চালের দাম হচ্ছে 2, গমের দাম হচ্ছে 3। এরপর বলেছে চালের দাম 2:5 এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেল। চালের দাম 2:5 অনুপাতে বৃদ্ধি পেল, তার মানে কি আগে দাম যদি 2 টাকা ছিল এখন দামটা বেড়ে 5 টাকা হলো। গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেল, তার মানে গমের দাম যদি 3 টাকা ছিল এখন গমের দাম 5 টাকা হয়েছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পর চাল এবং গমের দামের অনুপাত কী হবে? দেখো একদম সহজভাবে উত্তরটা আমি বের করে দিচ্ছি। চাল এবং গমের দামের অনুপাত কী হবে? প্রথমে চালের দামের অনুপাত কত ছিল? 2 ছিল, 2টা লিখলাম, এখানে 2 লিখলাম। এরপর বলেছি কি চালের দাম 2:5 অনুপাতে বৃদ্ধি পায়। এই যে 2:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, এই 2টা আগের দাম, 5টা বর্তমানের দাম। তো বর্তমানের দাম যেটা সেইটাকে প্রথমে লিখব। বর্তমানের দাম কোনটা বললাম? 5। বৃদ্ধি পাওয়ার পর দাম হলো 5। আগে দামটা কত ছিল? 2 ছিল, 2 থেকে বৃদ্ধি পেয়ে 5 হলো, তাহলে 5টা আগে লিখলাম। পূর্বের দামটা যেটা ছিল সেটাকে নিচে লিখলাম ডিভাইডেড বাই করে। এরপর গমের দামটা কত ছিল? প্রথমে গমের দামটা প্রথমে ছিল 3 লিখলাম। এরপর বলেছে গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পায়। এর অর্থটা কি? এর অর্থটা আগে যদি 3 টাকা ছিল এখন 5 টাকা হচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়ার পরে যে দামটা হলো সেই দামটাকে প্রথমে লিখতে হবে। বৃদ্ধি পাওয়ার পরে দাম কত হয়েছে? 5। আগের দামটা কত ছিল? 3। এরপর কাটাকাটি করে দিলে হলো 5:5 সমান 1:1। দেখো এই অঙ্কটাতে বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 2:3। যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কী হবে? ছাত্রের অনুপাতটা কত? 2, ছাত্রীর অনুপাতটা কত? 3। ছাত্র বৃদ্ধি পাচ্ছে কত? 20%, ছাত্রী বৃদ্ধি পাচ্ছে কত? 10%। তাহলে নতুন অনুপাত কী হবে? নতুন অনুপাত দেখো একবারে হয়ে যাবে। ছাত্র কত ছিল? 2,
ছাত্র বৃদ্ধি পাচ্ছে কত 20%, 20% বাড়ছে, তার মানে 100 থাকলে কত হচ্ছে 120 ডিভাইডেড বাই 100 ইজ টু। ছাত্রীর সংখ্যা কত ছিল 3, ছাত্রী বৃদ্ধি পাচ্ছে কত 10%, তার মানে 110 বাই 100। কাটাকাটি করে দাও, 100 100 0 0 কেটে দিলাম, 12 2 24 ইজ টু 11 2 33 হয়ে গেল। কি ছাত্র ছাত্রীর অনুপাত ছিল 2:3, তার মানে ছাত্রটা হচ্ছে 2, সেইটা 20% বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি পাওয়া মানে 120 পার্সেন্টেজ আছে বলে তলে নিচে 100 দিলাম, 2 গুণিত 120 বাই 100। ছাত্রী কত ছিল 3, ছাত্রীটা বাড়ছে কত 10%, 10% বৃদ্ধি মানে 110 বাই 100। কাটাকাটি করলে অনুপাত পেয়ে গেলাম। এটা আরেকবার 3 দিয়ে কেটে দাও, 3 8 24 3 11 33 অ্যান্সার পেয়ে গেলাম।